ফেসবুক পেজ। আপনারা কি এখন দেখতে এবং শুনতে পাচ্ছেন আমাকে? একটু প্রথমে টেকনিক্যাল কারণে আপনারা আমাকে দেখতে পারেননি, ক্যামেরার একটু প্রবলেম কাজ করেছিল। দর্শক, আমার হাতে আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে, বলতে পারি এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আজকে হাজির হয়েছে। প্রথম খবরটি হলো, এবার ভারতীয় একটি গ্রুপকে ড্রোন অ্যাটাকে ওপারে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান। প্রায় 47 জন ওপারে চলে গেছে। দ্বিতীয়ত হলো, ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার এবার করাচিতে আক্রমণের প্রস্তুতি নিলে পাকিস্তানের যুদ্ধ বিমান সেটিকে তাড়া করে মিসাইল নিক্ষেপ করলে সেটি দ্রুত পালিয়ে ভারত ফেরত আসে। 2 নম্বর ব্রেকিং খবর হলো, নরেন্দ্র মোদী জরুরি বৈঠক শেষ করে তিনি যে বার্তা দিয়েছেন মিডিয়াতে, সেটা হলো আগামী কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ বেঁধে যাচ্ছে। 4 নম্বর, ভারতের সেনা প্রধান, বিএসএফ প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করেছেন এবং ঘটনাস্থলে তারা এসেছেন, অর্থাৎ যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন। দর্শক, সবকিছু মিলে আরো অনেকগুলো খবর দিব এবং কিভাবে ভারতকে মোকাবেলায় পাকিস্তান প্রস্তুত, কিভাবে পাকিস্তানকে আক্রমণ করবে ভারত, এই বিষয় নিয়ে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আজকে আপনাদের জানাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? একদম ক্লিয়ার হলে আমাকে জানান। জি, এ আলিম এসকে শুনতে পাচ্ছেন? জি, বিডি ভিউজ 24, আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া থেকে দেখছেন অনেকে, ভারত থেকে দেখছেন। আমাকে এক ভারতের দর্শক প্রশ্ন করেছেন, আমি কোন পক্ষে যাব? আমার দেশ ভারত, কিন্তু হৃদয়ে আমার পাকিস্তান। অর্থাৎ মুসলিম একজন দর্শক। তার মানে ভারতে কি পরিমাণ মুসলমান নির্যাতন হয় যে মুসলমানরা ভারতে তার নিজের দেশ হিসেবে বিজেপি বা ভারত শাসিত সরকারের সমর্থন করতে পারছে না। এটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর যে প্রান্তে থাকুক, তাদের কাছে দেশের চেয়ে বেশি ইমানের পরীক্ষাটাও বড় এবং সেটাই উত্তম পরীক্ষা হিসেবে তারা বিবেচনা করে। দর্শক, আমি শুরু করছি তাহলে একটা একটা করে। প্রথম যে খবরটি, আজকে দিনে প্রথম যে ভিডিওটি দিয়েছি সেখানে দেখেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে এলওসি বরাবর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারতের গণমাধ্যম বলছে প্রথম পাকিস্তান অ্যাটাক করে, ভারত পাল্টা জবাব দেয়। আর পাকিস্তানের গণমাধ্যম বলছে প্রথম ভারত আক্রমণ করলে, মানে চেকপোস্ট কেন্দ্রিক সীমান্ত অঞ্চলে এলওসি বরাবর আক্রমণ করে, তখন পাকিস্তান পাল্টা জবাব দিলে প্রায় 2 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে। এরপর দুপক্ষ থেমে যায়। বলা হয় এই আক্রমণে পাকিস্তান, কিছু কিছু ভারতীয় গণমাধ্যম বলছে যে পাকিস্তান তারা এন্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করেছে। অর্থাৎ সীমান্ত লাগোয়া যদি ভারতের কোনো ট্যাঙ্ক সেট করা থাকে, সেই ট্যাঙ্ককে টার্গেট করে বড় ধরনের আক্রমণ করেছে। 1 ডজন চেকপোস্ট, ভারতীয় চেকপোস্টকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এবং বেশ কজন গুরুতর আহত হয়েছে, এই পর্যন্ত খবর পাওয়া গেছে। তবে ভারত এখনো দাবি করেনি যে তারা পাকিস্তানে আক্রমণ করে কোনো ক্ষয়ক্ষতি করতে পেরেছে। তবে পাকিস্তানের বেশ কজন সাংবাদিক জানিয়েছে প্রথমে পাকিস্তান হালকা মেশিন ব্যবহার করে, বন্দুক, এরপর ভারী অস্ত্র ব্যবহার করে এবং তারা এন্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করে, যার ফলে বেশ কিছু সামরিক ট্যাঙ্ক ধ্বংস হয় এবং চেকপোস্ট, 1 ডজনের মতো ভারতীয় চেকপোস্ট উড়ে যায়। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি এসছে সেটি হলো ভারতের ভেতরে, ভারত থেকে সশস্ত্র সংগঠন মানে সন্ত্রাসীদের পাকিস্তানে পুশিং করার একটা চেষ্টা করা হয়। আপনারা জানেন যে ভারতের মধ্যে এরকম সংগঠন আছে, পাকিস্তানেরও আছে। 2 দেশের গোয়েন্দা সংস্থাগুলো এরকম অনেক সশস্ত্র সংগঠন পালে এবং এদের কাজ হলো, ভারতের এজেন্সির কাজ পাকিস্তানকে একটা চাপে রাখা বা পাকিস্তানের মধ্যে তাদের মিশন বাস্তবায়ন করা, আর পাকিস্তানের এজেন্সির কাজ হলো ভারতের মধ্যে এই কাজগুলো করা। এই দুটো দেশের এজেন্সি মূলত এই কাজগুলো তারা প্রায়শই করে থাকে। এই জন্য একে অপরের দেশে, মানে একে অপরকে সবসময় দায়ী করে থাকে। যেমন ধরেন সম্প্রতি পাকিস্তানের যে ট্রেন ছিনতাইয়ের ঘটনাটি ঘটলো পেশোয়ার থেকে, গিলগিট বালুচিস্তান থেকে পেশোয়ার যাওয়ার পথে কোয়েটাতে,
তো সেখানেও পাকিস্তান দায়ী করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রকে। আবার এবার পাকিস্তান যেটা পেহেলগাঁওতে হয়েছে কাশ্মীরের, এটার জন্য ভারত দায়ী করেছে পাকিস্তানের আইএসআই কে। এটা তাদের পাল্টাপাল্টি একটা চলে। কিন্তু নতুন করে অর্থাৎ পাকিস্তানকে পেহেলগাঁওর ঘটনাতে একটা শিক্ষা দেওয়ার জন্য প্রথম ভারত যে খেলাটি খেলতে চেয়েছিল, তারা সীমান্ত অঞ্চল থেকে একটা সশস্ত্র সংগঠন বা জঙ্গি গ্রুপকে পাকিস্তানে পুশিং করে। 50 জনের মতো সন্ত্রাসী প্রবেশ করে। তাদের টার্গেট হবে যে পাকিস্তানের ভেতরে ঢুকে হত্যাযজ্ঞ চালাবে। তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করে। তো এই বিষয়টি ভারত বুঝতে পারেনি যে পাকিস্তান পুরো সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে। তো এই বিষয়টি টার্কি যে ড্রোনের কথা আপনাদেরকে বলেছি, বায়রাক্তার TB2, তো পেহেলগাঁওর ঘটনার পর থেকে 24 ঘন্টা টার্কিশ ড্রোন এখন বিশেষ জায়গায় বসে আছে। ধরো তুরস্কের যে ড্রোনগুলো পাকিস্তানে রয়েছে, এগুলো নিরবিচ্ছিন্নভাবে সীমান্ত অঞ্চল ছুটে বেড়াচ্ছে। এবং ভারত কি কি করছে, ইভেন বলা হচ্ছে যে ভারতের সীমানায় ঢুকে গেছে এবং ভারতের প্রস্তুতির সকল খবর পাকিস্তান অগ্রিম নিচ্ছে এই ড্রোনের মাধ্যমে। তো পাকিস্তানের যখন রাতে এই সশস্ত্র সংগঠনকে ঢুকিয়ে দেয়া হয় পাকিস্তানের সীমান্ত দিয়ে, তখন টার্কিশ এই বায়রাক্তার TB2 ড্রোন নিখুঁতভাবে গভীর রাতের ইমেজ পাকিস্তানের সেনাবাহিনী কন্ট্রোল রুমে প্রকাশ করে যে 50 জন সশস্ত্র মানে কি বলবো সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছে। এরপর পাকিস্তান যে কাজটি করে, এই 50টিকে টার্গেট করে সেই ড্রোন থেকে অ্যাটাক করে। 47 জন একদমই স্পটে ছাতু হয়ে যায়। 3 জন বেঁচে যায়। এই 3 জনকে পরবর্তী গ্রেফতার করে সীমান্তে থাকা পাকিস্তানের জওয়ানরা। এবং এই 3 জনের কাছ থেকে পাকিস্তান গুরুত্বপূর্ণ নথি পেয়েছে, তথ্য পেয়েছে। এটি হলো পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার আগে সবচেয়ে বড় সাকসেস। এই 50 জন যদি ঢুকতে পারতো গভীর রাতে পাকিস্তানের ভেতরে, তারা একটা বড় রকম মেচাকার চালাতো। তাদেরকে সেই রকম অস্ত্র দেওয়া হয়েছে। অর্থাৎ পেহেলগাঁওতে যারা অ্যাটাক করেছে 26 জন বা 35 জন, যেটাই শুনি, নিহত হয়েছে, এর চেয়ে বড় ক্যাজুয়ালিটি করার পরিকল্পনা ছিল সেই সন্ত্রাসীদের। এবং তাদেরকে পেছন থেকে অর্থায়ন, অস্ত্র দেওয়ার সব কাজগুলি করে ভারতের ইন্টেলিজেন্স, এমনটি দাবি করছে পাকিস্তান। এবং এদেরকে যখন এই গভীর রাতে ড্রোন থেকে অ্যাটাক করা হয়, একটাও সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি। 3 জন ছাড়া একটাও না। 47 জন, একদম মামুলি বিষয় না, 47 জনকে একসঙ্গে ড্রোন থেকে অ্যাটাক করে মেরে দেয় পাকিস্তান। এবং 3 জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। এটি একটি বড় সাকসেস। দ্বিতীয় সাকসেস, আজকে কিন্তু ব্রেকিং খবর একটার পর একটা, মাথা নষ্ট করার মতো খবর আসবে। দ্বিতীয় যে সাকসেস আসে সেটি হলো ভারত দাবি করে আসছে তাদের কাছে একটি অন্যতম এয়ারক্রাফট ক্যারিয়ার আসছে যেটা পাকিস্তানের নাই। এবং তারা বারবারই এটা দাবি করে যে আমাদের কাছে একটা দুর্দান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, INS বিক্রান। আপনারা জানেন এই কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ারটি ভারত তৈরি করেছে এবং এটির শক্তিমত্তা বা এটির প্রশংসা ভারত বেশ কদিন ধরে করছে, INS বিক্রান। কিন্তু এরকম এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু পাকিস্তানের নেই। এটিকে ভারতকে টাফ টাইম দেওয়ার জন্য, দুঃখিত, পাকিস্তানকে টাফ টাইম দেওয়ার জন্য ভারত আরব সাগরে, আরাবিয়ান সিতে পাঠায়। কারণ এই অঞ্চল থেকে সহজে পাকিস্তানের কি বলবো বাণিজ্যিক নগরী করাচিকে টার্গেট করা যায়। অর্থাৎ আরব সাগর যে অঞ্চলটাতে INS বিক্রান ওয়েট করছিল বা দাঁড়িয়েছিল, সেখান থেকে আপনার করাচি কাছে, মানে করাচিতে এখান থেকে তার লেন্থের মধ্যে পড়বে আক্রমণের। এবং ভারতীয় গণমাধ্যম বলছিল করাচিকে টার্গেট করার জন্য INS বিক্রান এখন প্রস্তুত, সীমান্ত অঞ্চলে প্রস্তুত S-400 এবং আক্রমণের প্রথম সারিতে থাকবে রাফায়েল। এগুলো ভারতের গণমাধ্যম প্রতিদিনই বলছে। দেখবেন দম ফাটানো, যে মলম বিক্রেতারা যে টাইপের ভিডিও করে সেই টাইপের বক্তব্য আসছে। তো এই খবরের পরপরই আমরা ওয়েট করছিলাম যে INS বিক্রান আসলে কি
ক্যারিশমাটি দেখায়। পাকিস্তান কিচ্ছু করেনি। পাকিস্তান কি করছে, তাদের JS-17 থান্ডার আস্তে করে আরব সাগরে পাঠায় দিচ্ছে, আর সেখানে চীনের মিসাইল সেট করে দিয়েছে। বুঝতে পারছেন? সেটি হলো 15, ওদের এটা কি বলে, PL-15 মিসাইল। যখন পাকিস্তানের 17 থান্ডার আরব সাগরে প্রবেশ করে, পাকিস্তানের করাচি থেকে এটি মুভ করে, তখন ভারতের সেনারা দেখতে পায়, মানে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে দেখতে পাচ্ছে সেই ভয়ঙ্কর যুদ্ধ বিমান থান্ডার বিকট শব্দে বিকট স্পিডে মুভ করছে, এবং ওইটার কি বলে এয়ারক্রাফট ক্যারিয়ারটার উপরে দুটা রাউন্ড দেয়। এরপরে করে কি ভারত সেখান থেকে মিসাইল পরীক্ষা চালায়, এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে মিসাইল পরীক্ষা চালায়, যাতে পাকিস্তান ভয়ে পালিয়ে যায়। যখনই একাধিক মিসাইল আরব সাগরে INS ভিক্রান্ত পরীক্ষা চালায়, পাকিস্তান করে কি সঙ্গে সঙ্গে তারং সার্ফেস টু সার্ফেস মিসাইল পরীক্ষা চালায়। কিছু সূত্র বলছে এরপরে বিক্রান্তে আগুন ধরে যায়, মানে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারে আগুন ধরে যায়। তবে এটার নির্ভরযোগ্য তথ্য এখনো আমি ভারতীয় কোনো গণমাধ্যমে পাই, যদিও ভারত ইসরায়েলের মতো অনেক তথ্য গোপন করে, বাট এটা আমাকে কিছু সূত্র বলেছে। আমি কিন্তু আপনাদেরকে বলে দিব যে কোনটা কোত্থেকে পেয়েছি। কিছু সূত্র, মানে পাকিস্তানের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক, তারা ফালতু খবর দেয় না, তারা খুব নির্ভরযোগ্য ব্যক্তি, খুব সিনিয়র বয়সের এবং বড় বড় গণমাধ্যমে কাজ করা। আমার একটা সুবিধা কি, আমি ভারত পাকিস্তানে আমার প্রচুর বন্ধু আছে সাংবাদিক। যখন আমি দেশের বাইরে সাংবাদিকতা করেছি, আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কাজ করেছি, তো আমার অনেক বন্ধু তৈরি হয়েছে, যাদের কাছ থেকে আমি অনেক ভেতর তথ্য সংগ্রহ করতে পারি। টিভি দেখে দেখে নিউজ করা লাগে না। সেই জন্য দেখবেন যে অনেক সময় আমি যে তথ্যগুলো আজকে দিয়েছি, দুদিন পর হয়তো আমাদের টেলিভিশন আপনারা পেয়েছেন। এটা আজারবাইজান আর্মেনিয়ার ক্ষেত্রে হয়েছে, এটা ফিলিস্তিনের ক্ষেত্রে আপনারা দেখেছেন। অনেকেই বলেছেন মাসুম ভাই আপনি কি খবর দিচ্ছেন, কোনো মিডিয়াতে দেখিনি। আবার অনেকেই বলছেন ভাই আপনি আজকে যে খবরটা দুদিন পরে টেলিভিশনে পাওয়া যায়। এই সুবিধাটা আমি কাজে লাগাই। যেটা হয়েছে যে পাকিস্তানের কিছু সংবাদ কর্মী আমাকে বলল, প্রথমে INS ভিক্রান্ত তারা কিছু মিসাইল পরীক্ষা করে আরব সাগরে, অর্থাৎ পাকিস্তানকে একটা আতঙ্ক সৃষ্টির জন্য। তো পাকিস্তান যে ওই যে ওদের টহল দিয়ে আসলো 17 থান্ডার দিয়ে, তারপরে কি করে, তারা করে কি সার্ফেস টু সার্ফেস মিসাইল পরীক্ষা চালায়। একটি সূত্র বলছে যে আগুন ধরে গেছে ভিক্রান্তে, তারপর দ্রুত ভিক্রান্ত সেখান থেকে পালিয়ে ভারতের চলে যায়, এবং ভারতে এই মুহূর্তে তার বন্দরে গিয়ে সেটি ভিড়েছে। এই খবরটি আমাকে দিয়েছে পাকিস্তানের একজন সাংবাদিক। তবে আগুন লাগার ঘটনাটি এখন আমি কনফার্ম না, এটি হয়তো বা কয়েক ঘন্টার ব্যবধানে জানতে পারবো। বাট সে এয়ারক্রাফট ক্যারিয়ার পালিয়ে যায়। যারা করাচিকে টার্গেট করতে সাগরে এসেছিল, তারা সাগরেরই তারা বাড়ি ফিরে গেছে। এই খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিক। আরেকটি খবর হলো, নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অপর্যাপ্ত। এটি বলছে মার্কিন একটা খুব গুরুত্বপূর্ণ গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অপর্যাপ্ত। আধুনিক সমরাস্ত্রের স্বল্পতা সহ নানাবিধ কারণে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে কার্যকর যুদ্ধ করতে বা লড়তে সক্ষম নয়। আপনারা যদি এই বিষয়টি বিশ্বাস না করেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি দেখে নিতে পারেন। বিষয়টা হলো কি, ভারত যে কথাগুলো বলছে তার গণমাধ্যমের মাধ্যমে, সেটি হলো তাদের কাছে রাফায়েল আছে, ফ্রান্সের রাফায়েল, তাদের কাছে রাশিয়ান S-400 আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো, আমি আমার এই ভিডিওতে আজকে দুটো দেশের সামরিক শক্তির পরিসংখ্যানটা আপনাদের জানিয়ে দিব শেষের দিকে। আগে তথ্যগুলো দিয়ে কোন দেশের সামরিক শক্তি কত ডিটেল আমি আপনাদেরকে বলে দেব। সেখানে বুঝবেন যে সামরিক শক্তিতে পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে, কিন্তু এই এগিয়ে থাকাটাই সবশেষ নয়, সেটা নিয়েও বলব। এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে ভারত তারা যুদ্ধটা শুরু করবে ঘোষণা দিয়ে দিয়েছে। ইতিমধ্যে ভারতের হাসপাতালগুলোকে জরুরি অবস্থা
মধ্যে রাখা হয়েছে, মানে একদম হাই অ্যালার্ট রাখা হয়েছে। সামরিক বাহিনী হাই অ্যালার্ট, নৌবাহিনী হাই অ্যালার্ট, বিমান বাহিনী হাই অ্যালার্ট, বিএসএফ হাই অ্যালার্ট, মানে স্বরাষ্ট্র দপ্তর হাই অ্যালার্ট। এবং সীমান্ত ঘেঁষে পাকিস্তান এবং ভারত সীমান্ত ঘেঁষে সকল অঞ্চলের লোকদেরকে সরিয়ে ফেলা হয়েছে। বাংকারে পরিপূর্ণ অস্ত্র খাদ্য, কারণ এখান থেকে লড়াইটা দীর্ঘদিন হয়তো বা করতে হতে পারে। একটা লম্বা প্রস্তুতি নিচ্ছে ভারত। আজকে নরেন্দ্র মোদী জরুরি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন, আমরা অল্প সময়ের ব্যবধানে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে যাচ্ছি। আমরা আমাদের পেহেলগাঁওর ভাইদের রক্তের বদলা নিতে যাচ্ছি। নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাঁওতে যারা নিহত হয়েছেন তাদের স্বজনদেরকে আমরা বলতে চাই, আমরা প্রতিশোধ নেব এবং অল্প সময়ের ব্যবধানে নেব। এবং আমরা শুধু যারা আক্রমণ করেছে তাদেরকেই শেষ করব না, যারা পেছন থেকে ব্যাক করেছে, যারা পেছন থেকে এদেরকে এই আক্রমণে উৎসাহিত করেছে বা সাহায্য করেছে, তাদেরকেও শেষ করে দেব। ভালো করে খেয়াল করবেন, নরেন্দ্র মোদীর হিন্দি অনুবাদটা বাংলায় করছে একদম সরাসরি। আমরা কেবল সন্ত্রাসীরাই শেষ করব না, যারা পেছন থেকে, অর্থাৎ পাকিস্তানকে ইঙ্গিত করছেন। এবং নরেন্দ্র মোদী এটিও বলেছেন, ভারত এবার যে আক্রমণটি করবে শত্রুরা বুঝবে এটি তাদের জন্য জীবনের সবচেয়ে বড় আঘাত, এবং ভারত এবার সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটি করবে শত্রুকে, মানে পাকিস্তানকে, এবং তাদেরকে বুঝিয়ে দেয়া হবে যে তাদের এই অপরাধের শাস্তি কত। ইতিমধ্যে এফবিআই পক্ষ থেকে একটি স্টেটমেন্ট আসছে, তারা ভারতের উদ্দেশ্য করে বলেছে, ভারতকে যে কোনো সহযোগিতা তারা করবে সন্ত্রাসী নির্মূলের। পশ্চিমারা তো সন্ত্রাসী একটা তকমা দিয়ে পৃথিবীতে অনেক দেশে যুদ্ধ করে, আফগানিস্তানে করেছে, ইরাকে করেছে, এরকম সব জায়গায়, এবং সিরিয়াতেও করেছে। এরকম একটা ইঙ্গিত দিয়েছে মার্কিন এফবিআই প্রধান। তিনি বলেছেন যে আমরা ভারতের পাশে আছি সন্ত্রাস নির্মূলে, অর্থাৎ পেহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মার্কিন অবস্থান আগের মতোই থাকবে, এমন একটা স্টেটমেন্ট পাওয়া গেছে। তো নরেন্দ্র মোদীর এই বক্তব্যটির পর তিনি স্পেসিফিক ভাবে বলেছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যেই আমরা শত্রুকে উচিত শিক্ষা দিতে যাচ্ছি, তাদেরকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করতে যাচ্ছি। তার মানে নরেন্দ্র মোদী যদি এটা বাকওয়াস না করে থাকেন, তাহলে একটা বড় ফ্রেমের যুদ্ধ লাগতে যাচ্ছে কনফার্ম। এটা নরেন্দ্র মোদীর আজকের স্টেটমেন্ট। আপনারা হয়তো আজকে এই খবরটি অনেকে দেখেছেন, যারা একটু ইন্ডিয়ান খবর দেখেন, এনডিটিভি সহ কয়েকটি গণমাধ্যমে দেখবেন। দর্শক, এরপরে যেটি হলো, পাকিস্তানের বিমান বাহিনী 3 দিনের একটি জরুরি মহড়া অনুষ্ঠান শুরু করছে আজকে থেকে। ইতিমধ্যে পাকিস্তানের সব ভয়ঙ্কর যুদ্ধ বিমান পাকিস্তানের গুরুত্বপূর্ণ এলাকা, পাকিস্তানের উপর সীমান্ত অঞ্চলে ঘুরতেছে। এবং আমাকে অনেকে পাঠিয়েছে পাকিস্তান থেকে ছবি, এই ফাইটার ফ্লাইট মানে যুদ্ধ বিমানগুলো এখন পাকিস্তানের আকাশ কাঁপাচ্ছে, এবং ড্রোনগুলো ভারতে ঢুকে পড়ছে, ঢুকে ভারতের অবস্থানগুলো ইতিমধ্যে কন্ট্রোল রুমে পাঠিয়ে দিয়েছে, কোথায় কি অবস্থান নিচ্ছে। ড্রোনগুলোকে কিন্তু শনাক্ত করা খুব কঠিন। আপনারা জানেন যে রাশিয়ার মতো দেশকে নাকানি চুবানি খেয়ে দিয়েছিল আর্মেনিয়া তার্কিশ এই ড্রোন দিয়ে। এই ড্রোনগুলো এখন গেম চেঞ্জার হবে পাকিস্তানের জন্য। এবং আমি গত 2 দিন আগে আপনাদেরকে বলেছি যে ভারতের হাতে রাশিয়ান যে S-400, এই S-400 কে বোকা বানানোর প্রশিক্ষণটা চীনের কাছ থেকে নিয়েছে কে? পাকিস্তান। যুদ্ধটা মূলত পাকিস্তান চাচ্ছে এক ফরম্যাটে, ভারত চাচ্ছে আরেক ফরম্যাটে। পাকিস্তানের যুদ্ধটা খেলতে যাচ্ছে আকাশে। তারা অধিকাংশ ক্ষেত্রে আকাশ, যেটা আর্মেনিয়া আজারবাইজানে হয়েছে, আর্মেনিয়াকে সাইজ করছে আজারবাইজান কেবল আকাশ থেকে। পাকিস্তান মূলত এটা চাচ্ছে। তাই 3 দিনের তারা বিমান বাহিনীর জরুরি মহড়া শুরু করেছে, এবং সর্বোচ্চ প্রস্তুত এই মুহূর্তে সেনাবাহিনী, মানে পাকিস্তানের সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের সকল বাহিনী। বলা হচ্ছে ভারতকে যে কোনো জবাব দিতে তারা প্রস্তুত। আসেন আমরা একটু জানি যে এই 2 দেশের মধ্যে সামরিক শক্তিতে আসলে কারা এগিয়ে এবং কারা পিছিয়ে। প্রিয় দর্শক, গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী
সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ দেশ, যার নাম ভারত। আর পাকিস্তানের অবস্থান 12তম। এটা শুনে আপনাদের হয়তো মন খারাপ হয়ে যেতে পারে, কোথায় 4 কোথায় 12। তবে তাকাতে হবে কোথায়, রাশিয়া ইউক্রেনে। কোথায় রাশিয়া, কোথায় ইউক্রেন। এবং এই যুদ্ধে ইউক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে, রাশিয়ার ব্যাপক ক্ষতি করেছে। আপনারা কল্পনা করতে পারবেন না যে যেন রাশিয়াকে চীন থেকে, কোরিয়া থেকে, অনেক জায়গা থেকে সেনা ভাড়া করতে হয়েছে। রাশিয়ার হাজার হাজার সেনা মারা গেছে এই যুদ্ধে। যুদ্ধ সংখ্যা দিয়ে না, টেকনিক, পরিকল্পনা এবং আধুনিক অস্ত্র। এখন যুদ্ধটা স্থলবাহিনী ঢুকে বন্দুক দিয়ে গুলি করে না, ঘরে বসে যুদ্ধ হয়। আর গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট 0.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য, মানে ভারতের কথা বলছি, 14,55,000। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা 140 কোটি। ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যাও আকারে অনেক বেশি। ভারতে অনেক রিজার্ভ সেনা রয়েছে। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,35,800, রিজার্ভ সেনা 2,82,000। পাকিস্তানের কথা বলছি। এই রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, পাকিস্তানের রয়েছে 2,000। দুঃখিত, আমি কি ভুল বললাম, ভারতের ট্যাঙ্ক রয়েছে 4,201টি, পাকিস্তানে রয়েছে 2,627টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে 2,229টি, অপরদিকে পাকিস্তানের রয়েছে 1,399টি। যুদ্ধ বিমান ভারতের রয়েছে 513টি, পাকিস্তানের রয়েছে 328টি। ভারতের হেলিকপ্টার রয়েছে 899টি, পাকিস্তানের রয়েছে 373টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের 80টি, পাকিস্তানের 57টি। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, তাদের মধ্যে পাকিস্তান এবং ভারত দুটো দেশই এগিয়ে রয়েছে। অর্থাৎ তারা যে পারমাণবিক অস্ত্র আগে বানিয়েছে সেটাকে তারা আরো এগিয়ে নিয়েছে সংখ্যাটা। তো বর্তমানে যেটা মার্কিন একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা বলেছে যে, মানে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট, সেখান থেকে বলা হয়েছে ভারতের ঘরে রয়েছে 180টি পারমাণবিক অস্ত্র, আর পাকিস্তানের অস্ত্রাগারে রয়েছে 70 থেকে 175টি, অর্থাৎ 170 থেকে 75টি। সার্বিকভাবে বোঝা যাচ্ছে শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী বলি, অস্ত্র বলি, ট্যাঙ্ক বলি, আর্টিলারি বলি, সবকিছু ভারত এগিয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যুদ্ধটা হয় মনস্তাত্ত্বিক। এই যুদ্ধটা হয় কেবল সংখ্যা বিবেচনা না, এই যুদ্ধটা হয় সামরিক শক্তি বা সামরিক বাহিনীর মনোবল। এই যুদ্ধটা হয় ভৌগোলিকভাবে কে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ধরেন একটা সহজ হিসেব আপনাদের যদি বুঝিয়ে বলি, এই যুদ্ধটা বেজে গেলে ভারত যে যুদ্ধটা করবে, কোত্থেকে করবে? কাশ্মীর সীমান্তের কাছে। কাশ্মীরের 90% মানুষ পাকিস্তানকে সমর্থন করে, তার মানে পুরো বেনিফিটটা পাকিস্তান পাবে। পাকিস্তান চাইলে অনায়াসে কাশ্মীরিদের কাছে গোপনীয় অস্ত্র ঢুকিয়ে দিতে পারবে। পাকিস্তানিরা চাইলে এই যুদ্ধে কাশ্মীরিদেরকে যদি সিগন্যাল দেয় যে তোমরা মাঠে নেমে পড়ো, কাশ্মীরিরা নেমে যাবে। তখন ভারতের জন্য খুব কঠিন হয়ে যাবে সিচুয়েশনটা, কারণ নিজের ঘরের লোকেরা তাদের বিরুদ্ধে দাঁড়াবে। ভারত কজনকে মারবে কাশ্মীরের বলেন? 6 লক্ষ সেনা রয়েছে কাশ্মীরের। ভারতের এমন কোন প্রদেশ বা অঙ্গরাজ্য রয়েছে যেখানে এত সেনা রয়েছে? তার মানে ভারত কাশ্মীরকে বিশ্বাস করে না, এবং তারা জানে এই কাশ্মীরের জনগণ 90% তাদেরকে সমর্থন করে না, করে পাকিস্তানকে বা যারা মুসলিম। যদিও স্বায়ত্তশাসন বাতিল করে সেখানে 80,000-এর মতো হিন্দুদের প্রবেশ করিয়েছে নরেন্দ্র মোদী। সকল কিছু বিবেচনা করে আপনারা যে বিষয়টি বুঝতে পারছেন, সামরিক পরিসংখ্যানে কিছু না। যুদ্ধ বিমান যদি ধরেন রাফায়েলের কথা বলি, রাফায়েলকে ট্যাকেল করার জন্য পাকিস্তান তাদের 70 থান্ডার, যে 70 থান্ডারকে প্রস্তুত করেছে, এবং তারা ব্যবহার করবে PL-15 মিসাইল। এবং তারা বলছে এই মিসাইল
এতটা পারফেক্ট যে এটি ধরেন ভারত থেকে যে মিসাইল নিক্ষেপ করা হবে পাকিস্তানকে টার্গেট করে মিসাইল, এই PL-15 এটি অটোমেটিক টের পাবে। টের পাওয়ার পর এরা 200 থেকে 300 কিলোমিটারের মধ্যে শত্রুর মিসাইলকে ধ্বংস করে দেবে, এন্টি মিসাইলের কাজটা করবে। উদাহরণ দিয়ে বলি, ধরেন ভারতের কোন একটি যুদ্ধের অঞ্চল থেকে পাকিস্তানের করাচিকে টার্গেট করা হলো বা লাহোরকে টার্গেট করা হলো, এই মিসাইলটি যেটি কথা বললাম PL-15 এটি কি করবে, অটোমেটিক মুভ করবে। পাকিস্তানের সীমারেখার ঢোকার আগেই 200 কিলোমিটারের আগেই ভারতের সীমায় ঢুকে মিসাইলটাকে উড়িয়ে দিবে, মানে ধ্বংস করে দেবে। তার মানে পাকিস্তান তার ভূমিকে নিরাপদ রাখার জন্য এই মিসাইলটিকে ব্যবহার করবে, নাম্বার 1। নাম্বার 2, পাকিস্তানের রয়েছে সারফেস টু সারফেস মিসাইল, এয়ার মিসাইল। এই মিসাইলগুলোর কাজ কি, পাকিস্তানের ভূমি থেকে মানে মাটি থেকে এটা আকাশে চলে যাবে, ধরেন মহাশূন্যের দিকে মুভ করবে, তারপর সেটা ভারতের টার্গেটে মুভ করবে। ইরানের ব্যালিস্টিক মিসাইল দেখছেন না, তারপর যে টার্গেট সিলেক্ট করে দেওয়া হবে নেভিগেশনের মাধ্যমে, যেটা অমুক জায়গায় পড়তে হবে ঠিক অমুক জায়গায় পড়বে। এখন ধরেন S-400 ভারতের আছে, ভারতের কাছে ধরেন আরো আধুনিক অস্ত্র আছে, কিন্তু এই S-400 থাকার পরও তো রাশিয়ার গুরুত্বপূর্ণ পারমাণবিক কয়েকটা জায়গায় ইউক্রেন অ্যাটাক করছে না, করছে কিনা? ইউক্রেন কিন্তু রাশিয়ার অনেক ক্ষতি করছে শেষের দিকে, অথচ রাশিয়ার কাছে S-400 না, রাশিয়ার কাছে S-500 আছে। নাম্বার 2, ভারতের প্রতি স্টেপ মোকাবেলার জন্য পাকিস্তান তারাও পরিকল্পনা সাজিয়ে রেখেছে, কোনটাকে কিভাবে তারা মোকাবেলা করবে, প্রতিটা ধাপ তারা সেভাবে তৈরি করেছে। এখন এই লড়াইটা আসলে বেঁধে গেলে সবচেয়ে ভয়ের কাজ হলো পারমাণবিক অস্ত্র ব্যবহার, ওয়ারহেড ব্যবহার। কোন একটি দেশ যদি বুঝে যায় যে আমরা ভয়াবহ পরাজয়ের মুখে, আমাদের বাঁচার কোনো সুযোগ নেই, তখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করে বসতে পারে। ইতিমধ্যে ভারতের নরেন্দ্র মোদীর বক্তব্যে বোঝা যাচ্ছে তারা আজাদ কাশ্মীর, গিলগিট বালতিস্তান টার্গেট করেছে। অর্থাৎ আপনাদের মনে আছে যে এটি পাকিস্তান এবং ভারতের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এটাকে আমরা কি বলতে পারি 47-এ না, এটা বোধহয় 47-এ যে যুদ্ধটা হয়, তাদের যেই কাশ্মীরটাকে যেভাবে তারা টার্গেট করে নিয়ে যায়, মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে একজন ভারতীয় রাজার মাধ্যমে তারা কেড়ে নিয়েছিল। তো সেই সময়টিতে এই দুই দেশের মধ্যে একটা যুদ্ধ হয়। আমি ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আগামীকালকে একটা ভিডিও দিব আপনাদের, কতবার কিভাবে যুদ্ধ হয়েছিল। তো সেই সময় পাকিস্তান কিন্তু প্রথম অ্যাটাকটি করেছিল কাশ্মীরের এই টার্গেট করে। তো সেই সময় এই দুটো দেশের মধ্যে একটা সীমারেখা ব্রিটিশরা আবার এসে তৈরি করে দিয়ে যায়। হ্যারল্ড তার নাম, উইলস কি হ্যারল্ড উইলস এরকম একটা নাম, ভদ্রলোকের নাম। তো উইলসন, হ্যারল্ড উইলসন, তিনি 68-তে এসে এটা নিষ্পত্তি করেন, 1968-তে এসে। সে সময় আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান পাকিস্তানের অঞ্চলে পড়ে, জম্মু কাশ্মীর পরে ভারতের অংশে, কিন্তু পুরোটাই পাকিস্তানের দাবি ছিল, কারণ পুরোটাই মুসলিম অঞ্চল, কারণ ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটা ভাগ হয়েছিল। কিন্তু ওই যে বললাম দুষ্ট ভারতের রাজা, যেটা কাশ্মীরের দায়িত্ব ছিল শেখ হাসিনার মতো হরি সিং, ওই বেটা ভারতের সাথে যোগ দেওয়ার কারণেই এই দ্বন্দ্বটা সৃষ্টি হয় এবং আজ পর্যন্ত এখানে বহু মানুষের প্রাণ যায়। তো বিষয়টা হলো যে পাকিস্তানকে শুধু যুদ্ধে আনতে চাচ্ছে না ভারত, তাদের টার্গেট এই যুদ্ধের মাধ্যমে। নরেন্দ্র মোদী বলেছেন যে আমরা পাকিস্তানের আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান আমাদের সাথে অংশটা আমাদের সাথে যোগ করব এই যুদ্ধের মাধ্যমে। তার মানে এই যুদ্ধটা নিছক যুদ্ধ নয়। পেহেলগাঁওতে যা ঘটেছে এটা নেপথ্যে নরেন্দ্র মোদীর একটা ইচ্ছা আছে, কি আজাদ কাশ্মীর, গিলগিট বালতিস্তান দখল। তাই পাকিস্তান এই যুদ্ধে সর্বোচ্চ লড়াইটা করবে, এবং যদি পাকিস্তানের মনে হয় তারা হেরে যাচ্ছে, আল্লাহ ভালো জানে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে। কারণ আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান হাতছাড়া হয়ে গেলে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।